দল গঠনের ক্ষেত্রে মোহনবাগান কি নীতি নিয়ে এগোচ্ছে এবং কিভাবে কি প্ল্যানিং করেছে সেটা আলোচনা করে নেব আজকের ভিডিওতে। এবং আপনাদের অনেকের প্রশ্ন ছিল, কমেন্টে জানিয়েছিলেন যে নুনো রেসের কি হতে চলেছে বা নুনো রেসের কি হবে। তো প্রথমে যদি চলে আসে মোহনবাগানের দল গঠন নিয়ে, মোহনবাগানের যেরকম প্ল্যানিং রয়েছে এবং যেটা বোঝা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু আগে ভারতীয় প্লেয়ারদের সিকিওর করতে চাইছে এবং তারপরে ফরেনারদের নিয়ে ঝাঁপাতে চাইছে। এর পেছনে একটা কারণও রয়েছে। কারণটা এরকমই যে ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু দুটো তিনটে দলের কম্পিটিশন চলে। আপনারা আপুইয়ার ক্ষেত্রেও দেখেছিলেন, থাপার ক্ষেত্রেও দেখেছিলেন। এবং ভারতীয় প্লেয়ারদেরকে বেশি টাকা দিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু অন্যান্য ক্লাবগুলোরও থাকে। মোহনবাগান যেমন বেশি টাকা দিয়ে নিতে পারে, মোহনবাগানের থেকে বেশি টাকা দিয়েও আরেকজন তুলে নিতে পারে। কিন্তু ফরেনারদের ক্ষেত্রে এই চাপটা একটু কমই থাকে, কারণ মোহনবাগান যে সমস্ত ফরেনারদের টার্গেট করে তাদেরকে অন্য ক্লাবের পক্ষে টার্গেট করাটা বা তাদের ফিস পর্যন্ত রিচ করাটাও একটা প্রবলেমের বিষয়। তো একদমই কি কম্পিটিশন থাকে না? থাকে খুব কম। যেমন সাদিকুর ক্ষেত্রে একটা কেরালা ব্লাস্টারের ইন্টারেস্ট ছিল অনেকদিন আগে থেকে। ম্যাকলারেনের ক্ষেত্রে শোনা গেছিল যে মুম্বাই সিটি এফসি একটা হালকা চেষ্টা করছে। এরকম টাইপের হালকা কম্পিটিশন বা দুটো একটা ক্লাব ইন্টারেস্টেড থাকলেও থাকতে পারে। কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ট্রান্সফার নিয়ে ব্যাপারটা অতটা সহজ হয় না, কারণ মোহনবাগানের টার্গেট কিন্তু ইস্টবেঙ্গল বা অন্য যে কোনো টিম কিন্তু ছিনে নিতে পারে। কারণ তাদের যদি সেই প্লেয়ারটাকে বেশি প্রয়োজন হয় এবং মোহনবাগানের যদি মনে হয় যে ওভার প্রাইস হয়ে যাচ্ছে প্লেয়ার, এত টাকা দিয়ে আমার একে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে অনেক সময় আমাদের টার্গেটেড প্লেয়ার হাতছাড়া হলেও হতে পারে। ফলে ইন্ডিয়ান প্লেয়ার নেওয়াটা বা ইন্ডিয়ান প্লেয়ারদের সিকিওর করাটা ফার্স্ট প্রায়োরিটি এবং মোহনবাগান তাই করছে। ইন্ডিয়ান প্লেয়াররা সিকিওর হয়ে গেলে ফরেনারদের নিয়ে আলোচনা করে মরিনার সঙ্গে কথাবার্তা বলে যাদের যাদের দরকার তাদের আনা যেতে পারে। সেক্ষেত্রে কম্পিটিশনটা অনেকটা কম থাকবে। কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার একবার বেরিয়ে গেলে তাকে আবার আনাটা খুব মুশকিল, তার জন্য আবার দুটো তিনটে সিজন অপেক্ষা করতে হয়। ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে মেন সমস্যাটা দাঁড়িয়ে যায় নেগোসিয়েশন, টাকার ব্যাপার, ইন্ডিয়ায় আসার ব্যাপারে তাকে কনভিন্স করা, তাদের ক্লাবের সঙ্গে কথাবার্তা। যদিও ক্লাবের সঙ্গে কথাবার্তায় খুব একটা প্রবলেম হয় না, কারণ বাইরের ক্লাবগুলো যে সমস্ত জায়গা থেকে মোহনবাগানের প্লেয়াররা আসে, বিদেশি প্লেয়াররা, সেই ক্লাবগুলো যথেষ্ট প্রফেশনাল লেভেলের হয় এবং প্রফেশনাল লেভেলের কথাবার্তাতে ব্যাপারটা সীমাবদ্ধ থাকে। কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে আপনি যদি ভাবেন যে মুম্বাই সিটি এফসি থেকে কোনো প্লেয়ারকে আমরা আনতে চাইছি, মুম্বাই সিটি এফসি প্লেয়ারের থেকে কি প্রফিট করছে বা কতটা বেনিফিটেড হচ্ছে, প্লেয়ারটার কত বছরের চুক্তি আছে, এগুলো যেমন ট্রান্সফারের ক্ষেত্রে ভাবে, একই সঙ্গে এটাও ভাবে যে এই প্লেয়ারটা মোহনবাগানে গেলে আমার পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে বা আমার ক্ষেত্রে কতটা প্রবলেম হতে পারে যখন আমরা মোহনবাগানের বিরুদ্ধে খেলবো। তো কিছু ক্ষেত্রে প্লেয়ার চেপেও দেওয়া হয় যে না, একে আমি যেতে দেবো না, দরকার হলে বেশি টাকা দিয়ে তাকে রিটেন করে নেবো, কিন্তু আমার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে আমি যেতে দেবো না। আর তার থেকেও বড় বিষয় যেটা সব থেকে বেশি কাজ করে, সারা পৃথিবীতে ফরেনার ভালো প্লেয়ারের কোনো অভাব নেই, কিন্তু ভারতে ভালো প্লেয়ার কিন্তু হাতে গোনা, লিমিটেড প্লেয়ার। তাদের মধ্যে থেকেই তুলতে হবে এবং 13টা টিম বসে আছে তোলার জন্য, তাদের মধ্যে থেকে আমাকে তুলে নিতে হবে। তো এই সমস্ত কারণের জন্যই মোহনবাগানের পাখির চোখ রয়েছে এখন ভারতীয় প্লেয়ার তোলা। আর মোহনবাগান ভারতীয় প্লেয়ার তোলা মানেই হচ্ছে ন্যাশনাল টিমে খেলে এরকম প্লেয়ারদেরই টার্গেট করে। গতকাল বড়িয়া মজুমদারের যে লাইভটা ছিল তাতে উনি বলেছিলেন মোহনবাগান 3টে ভারতীয় প্লেয়ারকে টার্গেট করেছে। তো আপনারা অনেকেই ধরে নিচ্ছেন যে মোহনবাগান 3টে ভারতীয় প্লেয়ারকেই হয়তো সই করাবে, সেটা কিন্তু বড়িয়াবাবু একবারও বলেননি। তিনি বলছেন চান্স আছে 3টে প্লেয়ারকেই সই করাতে পারে বা 2টো প্লেয়ারকেও সই করাতে পারে বা একটা প্লেয়ারকেও সই করাতে পারে, কিন্তু টার্গেট করেছে 3টে প্লেয়ারকে। কারণ যে প্লেয়ারকে টার্গেট করা হয়, এটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি, সেই প্লেয়ারকে 100% আমরা পেয়ে যাব, এর কোনো গ্যারেন্টি নেই। এবং ভারতীয় প্লেয়ার কি কি আসছে, কাকে কাকে পাওয়া যাচ্ছে, ফাইনাল কতজনকে ফাইনাল করতে পারছি, তার উপরও কিন্তু বিদেশিদের রিক্রুটমেন্ট কিছুটা হলেও ডিপেন্ড করে থাকে। কেন আমি বলছি, উদাহরণ হিসেবে ধরুন আমি ভালো দুটো সেন্টার ব্যাক পেয়ে গেলাম, যথেষ্ট ভালো সেন্টার ব্যাক। আজ ধরুন আমি উদাহরণ দিয়েই বলছি, রাহুল বেকেকে পেয়ে গেলাম, মেহতাব সিংকে পেয়ে গেলাম বা সন্দেশ ঝিঙ্গানের মতো একটা প্লেয়ারকে পেয়ে গেলাম, তাহলে আমি দুটো প্লেয়ার দিয়ে মেহতাব সিং সন্দেশ বা রাহুল বেকের সন্দেশ, এদেরকে দিয়ে কিন্তু আমি পুরোপুরি ইন্ডিয়ান ডিফেন্সে যেতে পারি, তার একটা অপশান থাকছে। সেক্ষেত্রে আমার 4টে ফরেন প্লেয়ার যখন আমি সামনের দিকে খেলাবো, তার ডিস্ট্রিবিউশনটা কী হবে? সেক্ষেত্রে অবশ্যই একজন সিডিএম ফরেনার থাকবে, একজন সিএম ফরেনার থাকতে পারে
বা একজন অ্যাটাকিং মিডফিল্ডার ফরেনার থাকতে পারে, যে মানে সিডিএম এর সঙ্গে যে কোনো একজন মিডফিল্ডে ফরেনার এবং তার সঙ্গে দুটো অ্যাটাকারে আমি যেতে পারি। তো বিভিন্ন রকম প্ল্যানিং আমি করতে পারি এবং ভেরিয়েশন অনুযায়ী খেলাতে পারি। তো ভারতীয় প্লেয়ার কাকে কাকে সিকিওর করতে পারছি বা নিতে পারছি, তার উপরে বিদেশিদের এনে টিমটাকে ব্যালেন্স করার একটা ভাবনা চিন্তা পরিষ্কারভাবে পাওয়া যাবে। এবার ধরুন দেখা গেল যে আমি ভারতীয় কোনো ডিফেন্ডারকেই পেলাম না, তাহলে আমাকে সেই দুটো ডিফেন্ডার বিদেশি নিয়েই খেলতে হবে। তখন কিন্তু সামনের দিকে আমি মাত্র দুটো বিদেশি ইউজ করতে পারবো। তো বাকি পজিশানগুলোর মধ্যে ঠিক কোন দুটো পজিশানে আমার দুটো ভালো বিদেশি নিয়ে খেললে পুরো টিমটা ব্যালেন্স হবে সেটা ভাবতে হবে। গত বছর কিন্তু টিম ব্যালেন্স ছিল না। গ্রেগ স্টুয়ার্টের জায়গায় ওখানে যদি সেন্ট্রাল মিডফিল্ডার একজন বিদেশি থাকতো তাহলে টিমটা অনেক বেশি ব্যালেন্স হতো। এবার একজন বিদেশি বা একজন ভালো ভারতীয় ডিফেন্ডার পাওয়া গেল, তাহলে একজন বিদেশি আর একজন ভারতীয় নিয়ে যদি আমার খেলা হয়, তাহলে সেক্ষেত্রে আমি তিনটে বিদেশি আপফ্রন্টে রাখতে পারছি। তাহলে তিনটে বিদেশি যখন আপফ্রন্টে রাখতে পারছি, তখন ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে বা কী করলে টিমটা ব্যালেন্স হবে সেটাও ক্লিয়ার হবে। আবার যদি একান্তই পুরো টুর্নামেন্ট আমাকে দুটো বিদেশি ডিফেন্ডারের ভরসাতেই খেলতে হয়, তাহলে একটা ব্যাকআপ বিদেশি ডিফেন্ডারকেও আমাকে এক্সট্রা প্লেয়ার হিসেবে 7 নম্বর বিদেশি হিসেবে নিয়ে রাখতে হবে, যেরকম নুনো রেসকে নেওয়া হয়েছিল। কারণ কোনো কারণে একজন বিদেশি যদি চোট পায় আর আমার টিমটা যদি বিদেশি ডিফেন্ডারদের মানে গত বছরের মতো বিদেশি ডিফেন্ডারদের নির্ভর করে তৈরি করা হয়, তাহলে তো আমার টিমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এবার যদি চলে আসি নুনো রেজ, আপনারা জানতে চেয়েছেন অনেকেই যে নুনো রেজের কি হতে চলেছে। দেখুন, এখনও যা সিচুয়েশান, মোহনবাগান যেভাবে এগোচ্ছে, যে একটা হোক দুটো হোক আর তিনটে হোক যদি ডিফেন্ডার ভারতীয় আসে বা ডিফেন্সের প্লেয়ার আসে, তাহলে আমার কোনোভাবেই মনে হয় না যে নুনো রেজকে মোহনবাগান রাখবে। কিন্তু আবার যদি সিচুয়েশানটা সেম হয়, এটা হবে না, চান্স নেই। মোহনবাগান অনেক দূর এগিয়ে গেছে কিন্তু একজন ডিফেন্ডারকে সাইন করার দিকে। কিন্তু যদি বলছি এটা ট্রান্সফার মার্কেট, যদি বাই চান্স এরকম সিচুয়েশান হয় যে আগের বারের মতোই একই ডিফেন্স লাইন রয়েছে, তাহলে কিন্তু নুনো রেজকে রিজার্ভ বা এক্সট্রা প্লেয়ার হিসেবে রাখতে হবে ব্যাকআপের জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেরকম কোনো সিচুয়েশান নেই, তাই মোটামুটি ধরে নিতেই পারেন যে 90%, আমি বলবো যে 10% একটা আনসার্টেনটি সব বিষয়ই থাকে। তো 90% চান্স যে নুনো রেজ থাকছে না, নুনো রেজকে রিলিজ করে দেওয়া হবে। তবে আবার বলছি, ফাইনাল সব কিছু ডিপেন্ড করে আছে আগে ভারতীয় প্লেয়ারদের কাকে কাকে আমরা কনফার্ম করতে পারছি বা কাকে কাকে আনতে পারছি তার উপর। তবে একটা মজার বিষয় রয়েছে যেটা আমরা ইগনোর করে যাচ্ছি, স্যালারি ক্যাপ নয়, ছেড়ে দিন স্যালারি ক্যাপটা নিয়ে অত মাথা ব্যথা হয়তো করলাম না। স্যালারি ক্যাপ অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু অনেকেই মনে করেন যে স্যালারি ক্যাপ নিয়ে খুব একটা সমস্যা হবে না, ওই বিতর্কে আমি যেতে চাই না। আমি আর একটা বিষয় নিয়ে বলছি যে আইএসএলের ক্ষেত্রে মোহনবাগান কেন, যে কোনো টিম কিন্তু 20টা প্লেয়ারকেই রেজিস্টার করতে পারে। তো অলরেডি আমাদের রেজিস্টার 20টা প্লেয়ার ছিল, তার মধ্যে এরকম প্লেয়ার ছিল যে একদমই মানে কোনোদিনই ইউজ হয়নি কিন্তু টিমে রয়েছে, সেটা ছিল গ্লেন মার্টিন্স। জুনিয়র প্লেয়ারদের মধ্যে সালাউদ্দিনকে এখন প্রয়োজন আছে, অভিষেক সূর্যবংশীকে প্রয়োজন আছে। একাধিক ডিফেন্ডার নিলে আমি সৌরভ ভানওয়ালাকে ধরে নিলাম যে আমি আইএসএল স্কোয়াড থেকে বাইরে রাখলাম, তাহলেও আমাকে 20 জন প্লেয়ারের জায়গায় আমি যদি 3টে কি 4টে প্লেয়ার নিয়েও আসি, তাকে তো ঢোকাতে হবে 20 জনের স্কোয়াডের মধ্যে। তাহলে বাদটা কাকে দেবো? তো এখানে একমাত্র অপশান হচ্ছে আমার জুনিয়র প্লেয়ারদের অফ করতে হবে। আরও একটা বিষয় আছে, 20টা প্লেয়ার যদি নেওয়াও হয়, তাহলে এর মধ্যে যে প্লেয়াররা রয়েছে সবাই কিন্তু ফার্স্ট 11-এ চান্স পাবে না। বেশ কিছু প্লেয়ারকে কিন্তু রিজার্ভ বেঞ্চে কাটাতে হবে বা কম্পিটিশন করে টিমের মধ্যে ঢুকতে হবে। এখন আপনারা যদি থাপা, সাহাল এদের উদাহরণ দেন, তাহলে থাপা, সাহাল একজন অপরজনের সঙ্গে কম্পিটিশন করে কখনো থাপা খেলছে, কখনো সাহাল খেলছে, কখনো দীপক টাংরি খেলছে, এটা হচ্ছে। কিন্তু এখানে যদি বিদেশি প্লেয়ার থাকে, ধরে নিন গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে যদি আপনি থাপা, সাহালকে কম্পিটিশন করতে বলেন, তাহলে কোনোদিনই তো গ্রেগ স্টুয়ার্টকে সরিয়ে থাপা, সাহাল চান্স পাবে না যদি না গ্রেগ স্টুয়ার্টের কোনো প্রবলেম হয়। তো একইভাবে ডিফেন্সে যে আমি 2জন কি 3জন প্লেয়ারকে নিয়ে আসবো, আমাদের তো 2জন ডিফেন্ডার রয়েছে বিদেশি, তার মধ্যে যদি একজনও খেলে, তার সঙ্গে একজনও খেলে, তাহলেও কিন্তু একটা জায়গায় ওপেন পড়ে থাকবে। তো সেখানে নতুন যারা 2জন আসছে কি 3জন আসছে, তাদের সঙ্গে দীপেন্দুও থাকছে কম্পিটিশানে। এবং একজন ফরেন ডিফেন্ডার খেললে সেখানে একজনই চান্স পাবে, আর যে চান্স পাবে সে যদি কন্টিনিউয়াস ভালো খেলেই যায়, তাহলে তো আরেকজন কোনোভাবে চান্সই পাবে না। তো একটা ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার সে রিজার্ভ বেঞ্চে বসে থাকবে, ম্যাক্সিমাম ম্যাচ খেলতে পারবে না, সেটা সে কতটা চাইবে এটা নিয়ে একটা ফ্যাক্টর। সব কিছু কিন্তু পয়সা দিয়ে হয় না, কারণ প্লেয়ারটা এটাও ভাববে তার বয়সটা চলে যাচ্ছে, যে অন্য একটা টিমে খেললে সে হয়তো ফার্স্ট 11-এ জায়গা পেতে পারে, গেম টাইম পেতে পারে এবং সেখানে ভালো খেলে সে আরও ভালো টিমে যেতে পারে বা
মোহনবাগানে আরও বেশি টাকা নিয়ে আসতে পারে বা ফার্স্ট 11 সিকিওর করে আসতে পারে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু অল্প হলেও কাজ করবে। তো ভারতীয় প্লেয়ারের রিক্রুটমেন্টটা কমপ্লিট হলেই পিকচারটা কিছুটা ক্লিয়ার হবে এবং এদেরকে সিকিওর করে নিয়ে মোহনবাগান ফরেনারদের দিকে ঝাঁপাবে। এবার সিকিওর করে নেওয়া মানে আপনারা এটা ভাবতে যাবেন না যে আগে সই করে নেবে, মাঝ ট্রান্সফার উইন্ডো পর্যন্ত ইন্ডিয়ান প্লেয়ারকে মানে সাইন করবে, তারপর ফরেনারদের দিকে তাকাবে, বিষয়টা তা বলছি না। বিষয়টা ট্রান্সফার উইন্ডো খোলার আগেই সিকিওর করে নেবে, ট্রান্সফার উইন্ডো খোলার পর যা সাইনটা হবে, তো মোটামুটি প্লেয়াররা কনফার্মেশন তাদের কাছ থেকে পেয়ে গেলে বোঝা যাবে এই প্লেয়ার সিকিওর হয়ে গেছে, এবার ফরেনারদের নিয়ে ভাবনা চিন্তা চলবে। একদম সত্যি কথা বললে মোহনবাগানের যে প্রয়োজন আছে তা কিন্তু একজন ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার আর গ্রেগ স্টুয়ার্টের জায়গায় একজন ফরেনারের প্রয়োজন আছে, কিন্তু মোহনবাগানে যা খবর রয়েছে এই দুটো পজিশানই একটা এক্সট্রা, মানে দুটো পজিশানে না, মানে একজন ভারতীয় এক্সট্রা প্লেয়ার এবং একজন এক্সট্রা ফরেনার সই করানোর কিন্তু একটা চেষ্টা মোহনবাগান ম্যানেজমেন্টের রয়েছে এখনো পর্যন্ত। তো এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।